আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সে ভালো আছেন। প্রথমত আমাকে জানাবেন যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি শুনতে আলহামদুলিল্লাহ ভাই, পাচ্ছেন? আপনার কথা শোনা যাচ্ছে। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে মনে হয় সারা দেশে মনে হয় বিদ্যুতের সমস্যার কারণে সবাই সঠিক সময় ক্লাসে অ্যাডও করতে পারতেছে না। আর সে সঙ্গে না ভাই, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ওই যে আমাদের দিকে কারেন্ট আছে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাসের দিকে যাই। আজকে আমি আবার আছি মোটামুটি দূরেই আছি আর কি, বাসা থেকে। কারণ আমাদের অঞ্চলে অত্যাধিক পরিমাণ বিদ্যুতের সমস্যা। আমরা ক্লাসের দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কার যদি কোনো সমস্যা হয়ে থাকে বা শুনতে না পারে আমাকে জানাবেন, এতটুকু। তো মূলত হচ্ছে আমাদের 2 মাসে পড়াশোনা করে যে অনলাইনে ফ্রি কোর্স চলতেছে, সেই কোর্সের আজকে আমাদের আল্লাহ তাআলার রহমতে তৃতীয়তম ক্লাস। আজকে আমাদের ক্লাসের যেটা মূল টপিক, সেটা অলরেডি তো আমাদের যারা ফেসবুকে অ্যাড আছে আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে আজকে আমাদের টপিক ছিল খাদ্য প্রস্তুত নিয়ে। এবং সে সঙ্গে ছিল খাদ্য প্রস্তুত, খাদ্য উপকরণ সামগ্রী, সাপ্লিমেন্ট এবং প্রয়োগ বিধি। বলতে আমরা কিছু আহ, মানে আমরা কিভাবে খাদ্যটা প্রস্তুত করতে পারি, এবং সেখানে আমরা কি কি খাদ্য উপকরণ ব্যবহার করতে পারি, এবং সেখানে আমরা কি কি সাপ্লিমেন্ট ব্যবহার করলে আমাদের রেজাল্টটা ভালো আসবে আর কি। এবং সেই সাথে হচ্ছে আমরা কিভাবে খাবারটা প্রয়োগ করলে আমাদের গরুতে পারফেক্ট রেজাল্টটা আসবে। কারণ যেটাই করেন না কেন, গরুকে হচ্ছে খাওয়ার পুরো নিয়মটা, এটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ আপনি সব জায়গায় যদি পারফেক্ট রেজাল্ট করেন, দিন শেষে আপনি যদি সঠিকভাবে খাওয়াতে না পারেন, তাহলে আপনি পারফেক্ট রেজাল্ট মানে পাবেন না। এটা আমরা কেমন একটা সহজ উদাহরণ দিচ্ছি আমি। ধরেন যে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। বলতে একটা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ধরেন আপনি যুদ্ধে যাবেন, যুদ্ধে যাওয়ার জন্য আপনি সবচেয়ে ভালো মানের ঢাল তলোয়ার সবকিছু মার্কেট থেকে কিনতে, সবচেয়ে উন্নত মানের, যেটা দিয়ে মনে করেন যে আপনাকে যুদ্ধে পরাস্ত করা একবারে অসম্ভব। আপনি উন্নত মানের ঢাল তলোয়ার সবকিছু নিয়ে গেলেন, সঠিক সময় যুদ্ধের ময়দানেও গেলেন, কিন্তু যে সময় আপনাকে শত্রুপক্ষ আক্রমণ করতেছে আপনি সেই সময় সেই ঢাল তলোয়ার গুলো ব্যবহার করতে পারতেছেন না। বলতে আপনার শত্রু এসে আপনার মনে করেন কি মেরে দিয়ে চলে যাবে। আর দিন শেষে কি হলো, যদি আপনার কাছে উন্নত মানের ঢাল তলোয়ারও থাকে, কিন্তু সেটার আপনি যদি সঠিক সময় সঠিক প্রয়োগ না জানেন, তাহলে সেটা কি আপনার কোনো কাজে আসবে না। তেমনি এই খাবারগুলা বা গরুর ফ্যাটেনিং খাবারটা, এটা আপনার কাছে ধরো যে আপনি একটু সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো প্রোডাক্ট মানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো দিয়ে একবারে হায়ার লেভেলের মনে করেন সাপ্লিমেন্ট অ্যাড করলেন, করার পরে আপনি মানে একবারে এ গ্রেডের, মানে একবারে এ গ্রেডের আপনি খাবার তৈরি করছেন। কিন্তু হচ্ছে এটা আপনি সঠিকভাবে যদি গরুকে খাওয়াতে না পারেন, মানে সঠিক নিয়মে খাওয়াতে না পারেন, তাহলে আপনি কখনোই সঠিক রেজাল্টটা পারবেন না। সেই জন্য যে খাদ্যের প্রয়োগ আছে এটা একবারে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সেটা আমি আপনাদের আগে বলে দিলাম আর কি। তো আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে খাদ্য প্রস্তুত আর খাদ্য সামগ্রী সাপ্লিমেন্ট প্রয়োগ বিধি ইনশাআল্লাহ এটা একবার সবার শেষে আলোচনা করা হবে। তার আগে আমরা খাদ্য প্রস্তুত, খাদ্য প্রস্তুত সামগ্রী এবং সাপ্লিমেন্ট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো, যে আমরা কিভাবে খাদ্য প্রস্তুত করলে আমাদের খাবারটা সবচেয়ে ভালো মানের হবে, তো আমাদের প্রস্তুত করতে হবে। আর ফেরেনিং এর সবচেয়ে মূল উপাদান হচ্ছে ভালো মানের খাবার। ভালো মানের খাবার ছাড়া কখনো একটা গরু দুধ ফেরেনিং করা সম্ভব না। এখন আপনার কেউ যদি আমাকে কেমন প্রশ্ন করেন যেটা আসলে ফেরেনিং এর মূল ভূমিকা কিসে রয়েছে, তাহলে আমি এতটুকু বলবো যে ফেরেনিং এর মূল ভূমিকা রাখা হচ্ছে খাবারটা। এখানে আমি 100%-এর মধ্যে আচ্ছা আচ্ছা, না 80%, 80% ভূমিকা মানে 80% ভূমিকা রাখে হচ্ছে দানাদার খাবার। এবং এর পাশাপাশি হচ্ছে আপনার 20% মানে 20% ভূমিকা রাখে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী। এবং সেগুলো হচ্ছে আপনার মানে যেগুলো ওষুধ সামগ্রী ব্যবহার করে থাকি, কৃত্রিমত করে থাকি, জিঙ্ক নিবাটনিক দিচ্ছি, ক্যালসিয়াম আয়রন দিচ্ছি, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে মানে পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে একটা গরুকে আমরা ফার্স্ট অবস্থায় আছে মানে ট্রিটমেন্টটাকে 2 ভাগে ভাগ করবো। প্রথম অবস্থায় ঘাটতি পূরণ, দ্বিতীয় অবস্থা হচ্ছে বাড়তি অংশ বৃদ্ধির জন্য। এইটার উপর ডিপেন্ডেন্ট অনলি 20% 20%। আর 80% ডিপেন্ড হচ্ছে দানাদার খাবারের উপর। আপনি একটা গরুকে যদি ভালো মানের দানাদার খাবার দেন নির্দিষ্ট পরিমাণ করে, তাহলে আপনি যদি ওই আমি যেগুলো ট্রিটমেন্টের কথা বলছিলাম ওই ট্রিটমেন্ট যদি আপনি সঠিকভাবে নাও করতে পারেন, তারপরে ইনশাল্লাহ গরু ফেরেনিং হবে। ওই ট্রিটমেন্ট ছাড়া যে গরু ফেরেনিং হবে না এমনটা না। কারণ দানাদার খাবারের উপরে গরুর মানে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট ফেরেনিং এর জন্য। তো আমরা মূল পয়েন্টে যাই। মূলত যে উদাহরণগুলো দেওয়া হয় কি জন্য, যাতে আপনারা যেন সহজ সেগুলো বুঝতে পারেন। কারণ হচ্ছে ভাই আমি শুধু বুক বুক করে বলে গেলাম, আপনি যদি না বোঝেন তাহলে কিন্তু সেটা কাজে আসবে না। প্রয়োজনে আমাদের আলোচনা করে যদি একটু কমে যদি হয়, কিন্তু আপনি সেটা সঠিকভাবে যদি বুঝতে পারেন সেটা হচ্ছে সার্থকতা দিন শেষে।
তো আমরা যদি গরুর একটা মানে খাবারের মানে একটা খাদ্যের মধ্যে প্রস্তুত করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? আমাদের এই তিনটা রাখতে হবে। মূলত আমি কি জন্য একটা খাবার তৈরি করব? কারণ হচ্ছে আহ মানে আমি একটা কথা বলি, কেমন, লক্ষ্যহীন কর্ম হচ্ছে ব্যর্থতার আরেক নাম। আপনাদের অবশ্যই লক্ষ্য এবং টার্গেট নিয়ে কাজ করতে হবে। দানাদার খাবার বিষয়ে যে যাই, যে আমরা মূলত হচ্ছে দানাদার খাবারটা কি নিয়ে তৈরি করবো, আমাদের এই দানাদার খাবারটার লক্ষ্যটা কি বা আমাদের উদ্দেশ্যটা কি। এখন সেই হিসাবটা আমরা যদি দেখতে যাই, যে আমরা মূলত হচ্ছে দানাদার খাবার আমাদের তৈরির একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের ভালো মানের এখানে আমাদের যেগুলো হচ্ছে উপাদান ব্যবহার করি সেটা আমাদের ভালো মানের লাগবে। আর আমাদের যেটা লক্ষ্য হচ্ছে আমাদের গরুটা অল্প দিনে মোটা জানি হয়। আর একটা গরু কখন অল্প দিনে মোটা হবে, যে খাবারে হচ্ছে আপনার ভালো মানের মানে যে উপাদানগুলো মূলত হচ্ছে মাংস বৃদ্ধি করে, যেটা হচ্ছে ভিটামিন, মিনারেল এন্ড অ্যামাইনো অ্যাসিড। এই তিনটে উপাদান হচ্ছে মাংস বৃদ্ধির মূল সোর্স, যেটাকে বলে আর কি। আপনারা কেউ যদি গরুকে ধরেন যে বাজার থেকে বিভিন্ন ধরনের গ্রোথ প্রমোটার ওষুধ, যেমন হচ্ছে আপনার প্রোবোস্ট, তারপর হচ্ছে আর বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো দেখবেন মূল সোর্স বা অ্যামাইনো সল, এগুলো মূল সোর্স দেখবেন আপনারা ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, এই তিনটাই মূলত হচ্ছে মূল সোর্স আপনার হচ্ছে মাংস বৃদ্ধি করার জন্য। সেই জন্য আমাদের খাবার হচ্ছে কি এই তিনটার সোর্স ঠিক রাখতে হবে। এক হচ্ছে ভিটামিনের সোর্স ঠিক রাখতে হবে, দ্বিতীয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এবং তৃতীয় হচ্ছে আপনার মিনারেল সোর্স ঠিক রাখতে হবে। এই তিনটা সোর্স যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের একটা ভালো মানের খাবার প্রস্তুত হবে। তো আমরা যদি মনে হচ্ছে গরু সেক্টরের মধ্যে আমরা যদি এই খাদ্য প্রসেসটাকে দেখতে যাই, তাহলে আমরা খাদ্য প্রসেসটাকে তিন ভাগে ভাগ করতে পারি। আপনারা চাইলে নোট করে নিতে পারেন। অবশ্যই আমি আগে বলছিলাম যে আপনারা নোট খাতার সঙ্গে রাখবেন। এখানে বেশ কিছু টপিক থাকতে পারে যেগুলো আপনাদের পরবর্তী মনে নাও থাকতে পারে। তো আমরা যদি খাবারটাকে মানে গরুর খাদ্যগুলোকে আমরা যদি ভাগ করে থাকি, তা আমরা এখানে সর্বোচ্চ তিনটা ভাগে ভাগ করতে পারি। তিনটা ভাগের মধ্যে হচ্ছে প্রথমে এক ভাগ হচ্ছে আমরা মানে ফ্যাটেনিং এর জন্য, একটা হচ্ছে গাভী শুকনো গাভী মোটা তাজাকরণের জন্য আমরা একটা খাবার ভাগ করতে পারি। এবং দ্বিতীয় একটা হচ্ছে স্পেশাল সার, অর্থাৎ শুধুমাত্র সার বা ফ্যাটেনিং এর জন্য আমরা একটা খাবারকে ভাগ করতে পারি। এবং তৃতীয়ত আমরা আরেকটা খাদ্য তৈরি করতে পারি, সেটা হচ্ছে আপনার দুগ্ধবতী গাভীর জন্য। মানে এই গরু সেক্টরের মধ্যে তিনটা সেক্টরে ভাগ কর মানে খাবারটাকে তিনটা সেক্টরে ভাগ করে যথেষ্ট এনাফ। তাহলে এই সেক্টরে ভাগ করবেন কি জন্য, এটা ভাগ করার জন্য মানে অতীব প্রয়োজন। এখন আপনি যদি খাবার তৈরি করলেন, খাবারে আপনি ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড রাখলেন, আর রাখলে আপনার গরু মনে করেন যে মাংস বৃদ্ধি হবে এবং দুধ উৎপন্ন হবে, এমনটা কিন্তু না। কোন খাবারে কোন জিনিসটা বেশি রাখতে হবে বা কম রাখতে হবে, এটা হচ্ছে মুখ্য বিষয়। আপনারা দেখবেন যেগুলো মূলত হচ্ছে বাজারে যতটুকু ওষুধ সামগ্রী আছে, আপনারা সবগুলাতেই দেখবেন যে হচ্ছে ভিটামিন, মানে ভিটামিন এ, বি, সি, এগুলো প্রতিটাতেই আছে। শুধু জাস্ট মতো পরিমাণের পার্থক্য, এই পরিমাণের পার্থক্যের কারণে এখানে যে বিক্রিয়া থাকে সেটা হচ্ছে চেঞ্জ হয়। ভাই এক মিনিট, আমি জাস্ট আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার একটা ইমার্জেন্সি কল আসছিল আর কি, তাই আমার কলটা ধরতে হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবার নিকট। আমি হয়তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলছি। যাক, আমরা যে কথায় আর কি ছিলাম, যে আমাদের খাদ্য প্রসেসটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শুকনো গাভী মোটা তাজাকরণ, একটা হচ্ছে সার মোটা তাজাকরণ, একটা হচ্ছে দুগ্ধবতী গাভীর কারণে দুগ্ধবতী গাভীর জন্য একটা। এর আলাদা করার একটা কারণ হচ্ছে আমরা যে একটা খাবার প্রস্তুত করি যে মাংস বৃদ্ধির জন্য, ওটা আমরা যে দুগ্ধবতী গাভীকে দিই, তাহলে দেখা যাবে দুধের প্রোডাকশন সঠিকভাবে আসবে না। সেজন্য আমাদের সেক্টর ভাগে আমাদের খাদ্যের ভাগ করতে হবে। তো আমরা এখন যদি চাই যে আমরা খাবার তৈরি করবো আর কি, আগে বলে রাখি ক্লাসটা কিন্তু মোটামুটি অনেক বড় হতে পারে। হয়তো এই ক্লাসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আজকে এবং কালকে ভাগ করতে পারি। দেখি ইনশাল্লাহ আলোচনার ভিত্তিতে আমরা আগাবো। দেখি কতদূর আমরা যাইতে পারি আর কি। আল্লাহ ভরসা। তো এখানে হচ্ছে আমাদের যে খাবারগুলো আছে, এই খাবারগুলো আমাদের খাবার তো মানে খাবার তৈরি করতে চাই। এই গাভীর খাদ্য তৈরি করতে আমাদের কি প্রয়োজন হবে? মানে একটা আদর্শ মানে আমরা খাবার তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন হবে দুইটা জিনিস। একটা হচ্ছে আপনার কাঁচামাল সমূহ,
আর কাঁচামাল কি? কাঁচামাল হচ্ছে ধরেন যে আপনার ভুট্টা, সয়াবিন, ডিওবি, ব্রান্ড, রেপসিড আছে, ডিডিজিএস আছে, লাইমস্টোন আছে, থুরিন আছে, ভুসি আছে, অনেক ধরনের ডাল আছে, এগুলো পাতায়। মানে খাদ্য তৈরির জন্য দুইটা জিনিস লাগে। মানে একটা ভালো মানের দানাদার খাবার গরু যদি তৈরি করতে চান তাহলে এখানে আপনার দুইটা জিনিস লাগে। খাদ্যের মানে টোটাল উপকরণকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। এক হচ্ছে কাঁচামাল, দুই হচ্ছে আপনি সাপ্লিমেন্ট, মানে ফিড অ্যাডিটিভ সাপ্লিমেন্ট। এখন আমরা হচ্ছে যদি সারের খাবার তৈরি করতে হয় সেখানেও আমাদের হচ্ছে দুইটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে আমাদের এক একটা হচ্ছে আমাদের ওই যে বললাম কাঁচামাল, মানে ভুট্টা, সয়াবিন, ডিওএপি এগুলো প্রয়োজন আছে। এর পাশাপাশি আমাদের সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট প্রয়োজন আছে। আবার জি জি ভাই, আসছে আসছে ভাই, আসছে তাহলে। এবং তৃতীয়ত আমরা যদি দুগ্ধবতী গাভীর জন্য খাদ্য তৈরি করতে চাই তাহলে সেখানেও আমাদের ওই একই প্রয়োজন। সেটা হচ্ছে ওই কাঁচামাল প্রয়োজন হচ্ছে। কাঁচামাল আমরা হচ্ছে ভুট্টা, সয়াবিন, ডিওএপি, লাইমস্টোন প্রোটিন এগুলো প্রয়োজন। এর পাশাপাশি আমাদের মানে ফিড অ্যাডিটিভ সাপ্লিমেন্ট প্রয়োজন হচ্ছে। এখন আসেন, যেহেতু আমি বললাম কাঁচামাল কি, কাঁচামাল হচ্ছে ভুট্টা, সয়াবিন, ডিওরবি, রেপসি, লাইমস্টোন, প্রোটিন আছে, আতপ আছে, ভুসি আছে, ডাবলি আছে, ডাল জাতীয় অনেক জিনিস আছে। এগুলো মূলত হচ্ছে আমাদের কাঁচামাল সেকশনে পড়ে। এরপর আছে সাপ্লিমেন্ট সেকশন। সাপ্লিমেন্টটা হচ্ছে কি কি সেটা আমি আমাদের বলি। সাপ্লিমেন্ট মধ্যে মূলত হচ্ছে আমরা সাপ্লিমেন্ট সোর্স গুলোকে যদি ভাগ করতে চাই তাহলে এখানে আমরা কয়েকটা সোর্স পাই। একটা হচ্ছে আমাদের ভিটামিন সোর্স, এবং হচ্ছে আপনার মিনারেল সোর্স, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সোর্স, একটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ, মানে গরু যে হজম হজম প্রক্রিয়া যেটা হবে এই আর কি আপনার ডাইজেস্টেবল প্রোডাক্টের মধ্যে আর কি সোর্সের মধ্যে পড়ে। তো আমরা হচ্ছে এখানে যে সাপ্লিমেন্ট ভাগ করতে চাই, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দেখা যাবে লাইসিন রয়েছে, মিথিওনিন, এই দুটো হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিড সোর্সের। এরপর হচ্ছে আপনার মানে মোট সাপ্লিমেন্ট যেগুলো আছে, লাইসিন, মেথনিন, টক্সিন, জাইম, ক্যালসিয়াম, সোডিয়াম আছে, রুবিনিয়া আছে, মিনারেল আছে, ম্যাগনেসিয়াম আছে, এরপর হচ্ছে আপনার হেলকুইনার আছে, নন অ্যান্টিবায়োটিক প্রমোটার আছে, এরপর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তারপরে মূল গার্ড আছে, মূল বিষয়। তো সেই ক্ষেত্রে এখন যদি তো আমি আগে বলছি আপনাদের এখানে প্রতিটা জিনিস আমরা ব্যবহার করবে সেটা হচ্ছে কারণ ভেদে আসতে পারে। বা সাপ্লিমেন্ট তো ব্যবহার না করে গরু ফেরেনিং করা যায়, যে যায় সেটাও সম্ভব। আবার সাপ্লিমেন্ট ব্যবহার করলে আরো দ্রুত ফেরেনিং করা সম্ভব, সেটাও সম্ভব। ঠিক আছে। এবং যারা অনেকে বলে আর সাপ্লিমেন্ট ছাড়া গরু মোটাতে যায় না, সেটাও ভাই ভুল কথা। সাপ্লিমেন্ট ছাড়াও গরু মোটাতে যায় করানো সম্ভব। তবে কোন ক্ষেত্রে সেটা ইনশাল্লাহ আমি আপনাদের বিস্তারিত আগে বোঝাবো। তারপর ইনশাল্লাহ আমি আপনাদের ধারাবাহিকভাবে ষাঁড় গরুর জন্য খাদ্য রেশনটা আমি দিয়ে দিব আপনাদের সাপ্লিমেন্ট সহকারে। এবং দুগ্ধবতী গাভীর জন্য আমি আপনাদের রেশন দিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের যে শুকনো গাভী মর্যাদাকরণ সেটা আমি আপনাকে তালিকা হিসেবে দিয়ে দেবো। তবে এটা তার আগে আমি আপনাদের বেশ কিছু জিনিস বোঝাই, যে বিষয়টা বুঝলে ইনশাল্লাহ আপনারা অনুধাবন করতে পারবেন তখন, যে ভাই ষাঁড় গরুতে তখন এই প্রশ্নটা করতে পারেন না, ভাই ষাঁড় গরুতে ভাই এই খাবারটা কি জন্য দিলেন, এই কাঁচামালটা কি জন্য দিলেন। সেগুলো বিষয়ে আমি আপনাদের বিস্তারিত বোঝাবো। যার জন্য আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আশা করি ইনশাল্লাহ আল্লাহ চাইলে যদি তকদিরে রাখে তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের উপকারে ইনশাল্লাহ আসবে। তো আমরা কাঁচামাল ব্যবহার করি কি জন্য? আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে গরু ফ্যাটেনিং করতে হলে কি আমাদের প্রোটিনের প্রয়োজন আছে। যেমন একটা বাংলা কথা বলে আর কি, মানে যেটা বাস্তব কথা আর কি বলা যায়, যে খাদ্যতে মিনিমাম 18% প্রোটিন লাগে। 18% প্রোটিন ছাড়া একটা দানাদার খাবার তৈরি করলে সেই খাবার দিয়ে গরু ফেটেনি হবে না। যে সেটা একবার রাইট কথা। আবার এই কথাটাও সত্য যে খাদ্যে 18% নিচে আপনি যদি 13% প্রোটিন যুক্ত খাবার তৈরি করেন সেই খাবার দিয়ে গরু 2 মাসে প্রজনন করা সম্ভব। তবে এটা কোন ক্ষেত্রে সেটা আমি আপনাদের একটু পরে বিস্তারিত বলতেছি। তো আমাদের কাঁচামাল ব্যবহারের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের প্রোটিন পার্সেন্টেজ মেলানোর জন্য মূলত আমরা কাঁচামাল ব্যবহার করে থাকি। আর সাপ্লিমেন্ট ব্যবহারের একটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমি আপনাদের আগে বলছিলাম যে গরু ফ্যাটেনিং এর জন্য মূল ভূমিকা রাখে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড। আর ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড একটা মূল অত্যন্ত একটা মনে করেন যে খনি ধরতে পারেন বা একটা সোর্স ধরতে পারেন বা একটা ভান্ডার ধরতে পারেন, সেটা হচ্ছে সাপ্লিমেন্ট। কারণ সাপ্লিমেন্টের মধ্যেই ভিটামিন থাকে, মিনারেল থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে এবং ডাইজেস্টেবল যে প্রোডাক্ট গুলো থাকে সেগুলো থাকে। সেই জন্য হচ্ছে আমাদের সাপ্লিমেন্ট ব্যবহার করাটাও জরুরি। তো সাপ্লিমেন্ট ব্যবহারের উদ্দেশ্যটা কি? সাপ্লিমেন্ট ব্যবহারের একটা উদ্দেশ্য হচ্ছে খাবারের খরচ কমানো, রেজাল্ট বাড়ানো। এখন এটা কিভাবে, মানে সাপ্লিমেন্টে কিভাবে আমাদের খরচ কমাতে পারে এবং রেজাল্ট বাড়াতে পারে সেটা আমি আপনাদের বলতেছি। এখন আমরা যে একটু প্রোটিন নিয়ে আলোচনা করতে যাই আমরা। ঠিক আছে, প্রোটিন নিয়ে আলোচনা করি। কারণ হচ্ছে খাবারের যেটা সবাই মূল ভ্যালু দিয়ে থাকে সেটা হচ্ছে প্রোটিনকে।
কারণ আমাদের আমাদের সেন্সে বা আমাদের মাথায় এতটুকু একটা জিনিস ঢুকাই দিছে যে খাবারে মিনিমাম সর্বনিম্ন 18% প্রোটিন প্রয়োজন। 18% প্রোটিন ছাড়া যদি আপনি খাবার তৈরি করেন তাহলে সেই খাবার দিয়ে আপনার গরু কখনোই মোটা হবে না। ঠিক আছে, এটা একটা বাস্তব কথা। তবে এই কথাটা আবার মানে এমন হতে পারে যে 18%-এর নিচেও প্রোটিন গরুর মোটা করানো সম্ভব, তবে কোন ক্ষেত্রে? এখন আমরা এই জিনিসটা ব্যাখ্যা করতে গেলে আমাদের আগে জানতে হবে যে মূলত হচ্ছে গরুর মাংস বৃদ্ধি হয় কোন কোন উপাদান দিয়ে, বা আমরা যে খাবারগুলো খাওয়াই, যেমন ধরেন যে আমরা ভুট্টা দিই, সয়াবিন দিই, তারপর ধরেন ডিওরি প্রাণ দিই, এগুলো কি আসলে কি মনে করেন যে গরু সরাসরি এগুলো খাওয়াই দিলাম, খাওয়ানোর পরে মনে করেন যে সরাসরি গরুর মাংস বৃদ্ধির জন্য এগুলো এগুলো কাজ করতে পারে? কখনোই না। এগুলো জিনিস কি হয়, মূলত আপনারা জানেন যে গরুর হচ্ছে যে হজম প্রক্রিয়াটা আছে এটা মূলত 4 ধাপে সম্পন্ন হয়। যেমন হচ্ছে গরুর যে পাকস্থলীকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। গরুর পাকস্থলী মূলত 4 স্তর বিশিষ্ট। যেমন প্রথম স্তর হচ্ছে আপনার রোমেন, এর দ্বিতীয় স্তর হচ্ছে আপনার রেডিকুলাম, তৃতীয়টা হচ্ছে আপনার অমাশা, এবং চতুর্থ হচ্ছে অ্যাপোমাজম। এই 4টা স্তরে মূলত হচ্ছে খাবারগুলো যায়। যেমন আমরা যখন ভুট্টা বা ডিএপি গুলো খাওয়াই, এটা প্রথমত হচ্ছে রুমেনে যায়, রুমেনে গিয়ে সেটা হচ্ছে গাজন প্রক্রিয়া হয়, এবং হচ্ছে এটা আবার মুখে যায়, যেমন হচ্ছে জাবর কাটে আর কি। হচ্ছে রুমেনে যাওয়ার পরে এটা আবার হচ্ছে গাজন প্রক্রিয়া হওয়ার পরে এখানে বেশ কিছু ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়া গুলো মূলত এই খাবারগুলোকে পচায়, পচানোর পরে এটা চলে যায় হচ্ছে আমাদের আবার গরুর মুখে চলে যায়, সেটা জাবর কাটে, সেটা আবার চলে যায় হচ্ছে আপনার রেটিকুলামে। রেটিকুলাম জালের মতো। এখানে মূলত হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার ওই যেটা হচ্ছে মানে রোমেন থেকে যখন হচ্ছে এই মানে খাবারগুলো গোল্লা গোল্লা আকারে মূলত হচ্ছে আবার মুখে চলে যায়, জাবর কাটার পরে সেটা চলে আসে আপনার হচ্ছে রেডিকুলামে। রেডিকুলাম থেকে সেটা আবার হচ্ছে চলে যায় আপনার হচ্ছে অমাশামে, অমাশামে গিয়ে এটা হচ্ছে আপনার এটা একটা হচ্ছে চুম্বকের মতো আর কি। এখানে হচ্ছে পচে যাওয়া যে জিনিসগুলো আছে এগুলা থেকে আপনার হচ্ছে খনিজ পদার্থ এবং হচ্ছে যে পানিটাকে এটাকে হচ্ছে আলাদা করে নেয় বা শোষণ করে। এরপর হচ্ছে আপনার অ্যাবোমাজম, এটা হচ্ছে গরুর মানে মূল পাকস্থলী যেটা ধরা যায়, যেটা হচ্ছে প্রায় মানুষের মতো আর কি। এটাতে গিয়ে মূলত হচ্ছে এই খাবারগুলো হচ্ছে বিভিন্ন স্তরে যায়। এটা হচ্ছে আপনার ভেঙে আপনার হচ্ছে যেমন হচ্ছে আমাদের যেটা প্রোটিনের সোর্স, এটা ভেঙে মূলত হচ্ছে কি এটা মানে প্রোটিনটা ভেঙে রূপান্তর হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিডে, এবং হচ্ছে আপনার হুম। যেগুলো আমরা কার্বোহাইড্রেট জাতীয় যে জিনিসগুলো দেই বা শর্করা জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে ভেঙে রূপান্তর হয় আপনার হচ্ছে গ্লুকোজে। এই গ্লুকোজ এবং হচ্ছে অ্যামাইনো অ্যাসিডটা এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তোমরা শোষণ করে হচ্ছে অ্যাবোমাজম। অ্যাবোমাজম থেকে সরাসরি এই উপাদানগুলো মানে হচ্ছে আহ, আপনাদের অ্যামাইনো অ্যাসিড এবং হচ্ছে গ্লুকোজ এটা সরাসরি চলে যায় হচ্ছে আপনার ব্লাডে মানে রক্তে, রক্তে যাওয়ার পরে সেটার মধ্যে মাংস এবং দুধ উৎপাদন করে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা যে বিশ্লেষণ করতে যাই তা আমরা এতটুকু পাচ্ছি বিশ্লেষণ করে যে গরুর মাংস এবং দুধ উৎপাদন করে মূলত দুইটা জিনিস। সেটা হচ্ছে সেটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং একটা হচ্ছে গ্লুকোজ। এখন আমাদের খাবারে যখন আমরা মানে স্বাভাবিক এটা এই থিমটা দাঁড়াচ্ছে যে হচ্ছে গরুতে যদি বেশি পরিমাণ গ্লুকোজ উৎপাদন হয়, গরুতে যদি বেশি পরিমাণ আপনার অ্যামাইনো অ্যাসিড উৎপাদন হয় তাহলে একটু কি গরু দ্রুত ফ্যাটেনিং হবে। তো সেই জন্য আমরা এখন আমাদের খাবার তৈরি করতে হবে যে খাবারে আমাদের হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে এবং হচ্ছে গ্লুকোজের পরিমাণ বেশি থাকবে, সেই খাবারটা মূলত হচ্ছে আমাদের গরুর জন্য হচ্ছে ফ্যাটেনিং সবচেয়ে ভালো কাজ করবে। এখন আমাদের হচ্ছে যে আমরা খাদ্য প্রস্তুতের ক্ষেত্রে যাই তাহলে আমাদের হচ্ছে দুটো জিনিস ফোকাস রাখতে হবে, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং একটা হচ্ছে কার্বোহাইড্রেট। কারণ হচ্ছে বা গ্লুকোজ, এই গ্লুকোজটা আসে কি থেকে? গ্লুকোজটা আসে আমাদের কার্বোহাইড্রেট থেকে। এবং হচ্ছে কার্বোহাইড্রেট মূলত কি? কার্বোহাইড্রেট মূলত শর্করা জাতীয় প্রোডাক্ট, এবং শর্করা জাতীয় প্রোডাক্টের মূল সোর্স হচ্ছে ভুট্টা। যে দানাদার খাবারটা মানে যে আমাদের দানাদার খাবারে যে ভুট্টা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের মূল সোর্স। তাহলে আমরা এই খাবারটাকে যে এখন তৈরি করতে চাই তাহলে আমাদের হচ্ছে সরি 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 আমি মূলত ছিলাম প্রোটিনে ছিলাম আমরা। এখন এই প্রোটিনটা মূলত হচ্ছে কি হচ্ছে, তাহলে মূলত হচ্ছে আমরা গরুকে যে প্রোটিনটা খাওয়াই সেই প্রোটিনটা মূলত হচ্ছে ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর হয়। ঠিক আছে, এখন আমরা যদি খাবারের সাপ্লিমেন্ট ব্যবহার না করি তাহলে হচ্ছে আমাদের খাবারের সর্বনিম্ন 18% আমাদের প্রোটিন রাখতে হবে। এই 18% প্রোটিন থেকে আমাদের যে পরিমাণ অ্যামাইনো অ্যাসিড রূপান্তর হবে সেই পরিমাণটা দিয়ে একটা করে ফ্যাটেনিং করা সম্ভব। যদি আমরা খাবারে মূলত হচ্ছে 18%-এর নিচে প্রোটিন রাখি, ধরো 14-15, এই 14-15% প্রোটিন থেকে
যে পরিমাণ অ্যামাইনো অ্যাসিড হবে এবং উৎপাদন হবে গরুর মধ্যে, এই পরিমাণ অ্যামাইনো অ্যাসিড দিয়ে গরু ফেরেনি করা সম্ভব না। যার কারণে মূলত হচ্ছে আমাদের বৈজ্ঞানিক ভাষায় এটা বলা যে খাবারের মধ্যে সর্বনিম্ন 18% প্রোটিন মাস্ট বি রাখতেই হবে। 18% প্রোটিন ছাড়া গরু ফেরেনি করা কখনোই সম্ভব না। মূলত এটাই মূল কারণ। কারণ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা বাড়তে লাগবে, যে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ কম হয়, বলতে হচ্ছে প্রোটিন যত কম হবে খাবারে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ ততই কম হবে। তাহলে আপনারা এখানে তো একটা প্রশ্ন আমাদের থাকতে পারে, সে প্রশ্নটা হচ্ছে কি, যেটা আমি আগে বলছিলাম যে ভাই সাপ্লিমেন্ট ছাড়া গরু ফেরেনিং করা সম্ভব কিনা। আপনাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে এটাই, যে সাপ্লিমেন্ট ছাড়া গরু ফেরেনিং করা সম্ভব, যার কারণে তখন সম্ভব হবে যখন আমরা খাবারে সর্বনিম্ন 20% রাখবেন 18, এবং 18-এর উপরে আপনার মিনিমাম ধরেন যে 22, 23, 24, 25 রাখতে হবে, তাহলে সেই খাবার দিয়ে আপনি গরু ফেরেনিং করতে পারবেন। তাহলে আপনাকে সাপ্লিমেন্টের প্রয়োজন হবে না। এখন আমরা সাপ্লিমেন্ট ব্যবহার করি কি জন্য, আমি আগে বললাম সাপ্লিমেন্ট ব্যবহার করার একটা কারণ হচ্ছে খরচ কমানো এবং খাবারের রেজাল্ট বাড়ানো। এবং খাবারের রেজাল্ট বাড়বে কেন? কারণ হচ্ছে আমি আগে বলছি খাবারের রেজাল্ট তখন বাড়ে যখন যে খাবারে হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে এবং কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে, বলতে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, সেই খাবারের মধ্যে রেজাল্ট বেশি আসে। আর হচ্ছে এই সাপ্লিমেন্ট গুলার মধ্যে যেমন হচ্ছে লাইসিন, মেথিওনিন আছে, থ্রিওনিন আছে, এগুলো সরাসরি অ্যামাইনো অ্যাসিড। এবং হচ্ছে এখানে আবার ভিটামিনও আছে, যেমন হচ্ছে ভিটামিন প্রিন্স ব্যবহার করে, আমি ক্যাটল প্রিন্স ব্যবহার করে, এখানে এ টু জেড সকল ধরনের ভিটামিন গুলো থাকে। মানে এই সাপ্লিমেন্ট গুলোতে আপনার রয়েছে ভিটামিন রয়েছে, মিনারেল রয়েছে, অ্যামিনো অ্যাসিড রয়েছে, যার কারণে মূলত হচ্ছে এইগুলো ব্যবহার করা হচ্ছে কি, এগুলো যেহেতু আমার খরচ অত্যন্ত কমে আমরা পাই, কম দামের মধ্যে, যার কারণে খাবার ব্যবহার করলে কি খরচ কমে যায়। এখন সাপোজ আমি বলি, যদি আপনারা একটা মানে সাপ্লিমেন্ট ব্যবহার করবেন না, সাপ্লিমেন্ট ব্যবহার না করে আপনি যদি একটা গরুর ফেরিং মানে মোটাতাজাকরণ খাবার তৈরি করতে চান, তাহলে আপনাকে মিনিমাম 24 থেকে 25% প্রোটিন লাগবে। 18% পর্যন্ত মোটাতাজা হয়, মানে একবারে স্লো। এই প্রোটিন দিয়ে মোটাতাজা করতে গেলে আপনাকে মিনিমাম সময় লাগবে, যাক শুক্রিয়া আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে, এখানে অবস্থা একবারে খারাপ। তো আমরা যেখানে ছিলাম আর কি, যদি আপনার সাপ্লিমেন্ট ছাড়া গরু মোটাতাজাকরণ করতে চান, তাহলে আপনার খাবারে মিনিমাম 18% প্রোটিন মাস্ট বি রাখতেই হবে, এবং তার চেয়ে বেশি রাখতে হবে। 18% বা 19% প্রোটিন হলে ওই খাবার দিয়ে ফেরানি করতে আপনার সময় লাগবে মিনিমাম 6 মাস। আর যদি আপনি ধরেন যে খাবারে প্রোটিন রাখেন 25 হতে 26%, তাও কারণ যে সেই খাবার দিয়ে আশা করে যে ইনশাল্লাহ গরু 3 মাসের মধ্যে ফেরানি ইনশাল্লাহ হয়ে যাবে। এখন মানে আমাদের বর্তমান বাজারে ভুট্টার যে দাম, তারপর হচ্ছে সোয়াবিন তেলের যে দাম, তারপর সরিষার তেলের যে দাম, ইউরিক যে দাম বাড়তেছে, এই মনে করেন যে প্রোডাক্টের যে মূল্য, এই প্রোডাক্ট দিয়ে আপনি যদি 25% বা 26% প্রোটিন মেলাতে যান, তাহলে দেখবেন যে আপনার খাবার কেজি কত পড়বে জানেন? সর্বনিম্ন 60 টাকা। হিসাব করে দেখবেন, মানে আপনার খাবারের কেজি সর্বনিম্ন 60 টাকা পড়ে যাবে। আর দেখেন এই বাজারে একটা গরুকে যদি আপনি 60 টাকা পার কেজির খাবার খাওয়ান, তাহলে ভাই আপনি খামার সেক্টরে কখনোই টিকে থাকতে পারবেন না। মানে কখনোই টিকে থাকা প্রায় অসম্ভব। কারণ এই 60 টাকা খাবার দিয়ে মনে করেন একটা গরুতে 1 কেজি খাবার দিয়ে হয় না। মিনিমাম ধরেন যে একটা যে গরু আপনার হচ্ছে মানে মিনিমাম 3 মাস ধরার সক্ষমতা থাকে, যদি আপনি ফিড বা ভুসি আদার্স কোনো না খান, একটা মানে দানাদার খাবার খাওয়াতে চান, তাহলে মিনিমাম ওটা খাবার লাগে 4 কেজি। আপনি মানে 60 থেকে 120, 240 টাকা, একটা গরুকে 240 টাকা শুধু দানাদার খাবার পিছনে আপনার যায় 4 কেজি খাবার পেবেন, তাহলে আপনি খাবার সেটা কখনো টিকে থাকতে পারবেন না। যার কারণে আমরা মূলত করি কি, আমরা খাবারে সাপ্লিমেন্টে ব্যবহার করি। সাপ্লিমেন্ট ব্যবহার করলে হচ্ছে কি, আমাদের সাপ্লিমেন্ট একটা হচ্ছে কি, আমাদের 18% প্রোটিন লাগবে না। সাপ্লিমেন্ট যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের প্রোটিন পার্সেন্ট, আমরা যে খাবারে 12% প্রোটিন রাখি বা 13% প্রোটিন রাখি, তবু এই খাবার দিয়ে হচ্ছে কি আমাদের গরু 2 মাসে ফ্যাটেনিং করা সম্ভব বা 3 মাসে ফ্যাটেনিং করা সম্ভব। এখন বলতে পারেন যে ভাই কিভাবে সম্ভব, আমি আপনাদের আগেই বলছি ভাই, মানে খাবারের প্রোটিন পার্সেন্টটা মূলত কি কাজ করে, যত ভালো প্রোটিন হয়, মানে যত বেশি পার্সেন্ট প্রোটিন হবে খাবার, তত বেশি অ্যামাইনো অ্যাসিড রূপান্তর, মানে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বাড়বে। আর অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বাড়লেই মূলত একটা কি ফ্যাটেনিং হবে। আর আমরা যখন একটা খাবারে মতো সরাসরি আমরা হচ্ছে আপনার মানে অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করব, আমরা সরাসরি যখন অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করবো, তাহলে হচ্ছে কি, মানে আমাদের প্রোটিনের নির্যাসটাই আমরা সরাসরি দিচ্ছি, মানে আমাদের প্রোটিনের নির্যাসটাই হচ্ছে আমাদের সাপ্লিমেন্ট। যার কারণে আমরা যদি আমরা খাবারের সাপ্লিমেন্ট ব্যবহার করে থাকি, তাহলে প্রায় মনে করেন এখানে আমরা বাড়তি একটা অ্যামাইনো অ্যাসিড খাবারে দিয়ে দিতেছি। এই বাড়তি ভাবে আমরা অ্যামাইনো অ্যাসিড দেওয়ার কারণে আমাদের খাবারে আর মানে প্রোটিন থেকে আমাদের অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন ওইভাবে আমাদের থাকতেছে না, কারণ বাড়তি অ্যামাইনো অ্যাসিড আমরা দিচ্ছি। যখন আমরা সাপ্লিমেন্ট অ্যাড করতে যাই, তখন দেখা যায় যে আমাদের খাবার গুলোর কেজি সর্বোচ্চ 38 টাকা, 40 টাকা, 41 টাকা এটার মধ্যে থেকে যায়, এর বেশি কখনো যায় না।
আর আমরা খামারের জন্য আমাদের খাবার মনে করেন 38 টাকা 40 টাকা আমরা যে খাবার প্রস্তুত করতে পারি, সেটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য মাস বি লাভজনক হবে। সেটা আমাদের সাধ্যের মধ্যে থাকবে। সেটা যদি আমাদের 45 50 টাকা বা 60 টাকায় চলে যায়, সেটা আমাদের সাধ্যের বাইরে চলে যাবে বলতে ওই পরিমাণ কস্টিং করে আমরা খামার সেক্টরে দাঁড় হয়ে থাকতে পারবো না। যার কারণে মূলত হচ্ছে আমরা খাবার গুলা বা আমার, যেহেতু আমিও খামারি একজন, মূলত আমি খামারি হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ এটা আমার অত্যন্ত শখের জিনিস, বা এটা আমার ভালো লাগার কাজ ধরতে পারেন। সেজন্য মূলত হচ্ছে আমরা খাবারের সাপ্লিমেন্ট ব্যবহার করি। সাপ্লিমেন্ট ব্যবহারের একটাই মূল কারণ, সেটা হচ্ছে গরুর খরচ কমানো, রেজাল্ট বাড়ানো। কারণ সাপ্লিমেন্ট দিলে আমাদের প্রতি পার্সেন্ট মানে 25 26 লাগতেছে না, আমাদের খাবার পড়ে যে আমরা 15 16 রাখি বা 18 রাখি, 18 কিন্তু অত্যন্ত ভালো হয়। যদি আমরা কস্টিং কমাইতে চাই, আমরা যদি 15 16% প্রোটিন রাখি, তাও আমাদের গরু মানে আমাদের খাবারে যেটা মূল পরিমাণ অ্যামাইনো অ্যাসিড, সেটার পরিমাণ আমাদের কমতি হচ্ছে না। যার কারণে আমাদের গরু কি, আমাদের গরুর মূল যে সোর্সটা অ্যামাইনো অ্যাসিড, সেটার পরিমাণ ঠিক থাকবে, এবং হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণটা ঠিক থাকবে। এখন কার্বোহাইড্রেটের পরিমাণ হচ্ছে খেতে মানে সেটা নির্ভর করে ভুট্টার উপরে। সেজন্য আমি বলি, যারা গরু ফ্যাটেনিং করবেন, তারা মিনিমাম খাবারে সর্বনিম্ন 40% ভুট্টা রাখবেন। যেমন সরকারি নিয়ম আছে আমাদের 30% ভুট্টা। মূলত 30% ভুট্টা তখন একটা খাবার ব্যবহার করা যায় যে খাবারে আপনাদের হচ্ছে কি ফিড সাপ্লিমেন্ট থাকবে না। যদি আপনারা ফিড সাপ্লিমেন্ট ব্যবহার না করেন, তাহলে হচ্ছে আপনাদের খাবারে মানে 30% বেশি ভুট্টা ব্যবহার করতে পারবেন না। কারণ 30% বেশি ভুট্টা ব্যবহার করলে খাবারে গ্যাস হয়ে যাবে, মানে গরুর গ্যাস মানে অ্যাসিডিটি তৈরি হবে। কিন্তু যখন আপনি সাপ্লিমেন্ট ব্যবহার করেন, সাপ্লিমেন্টের মধ্যে আপনার যখন সাপ্লিমেন্টের মধ্যে মাসে কয়েকটা উপাদান রাখতে হবে। একটা হচ্ছে আপনাকে সোডিয়াম কথার জন্য বাইকার্বনেট, একটা হচ্ছে ফাইটেস, একটা হচ্ছে আপনার এনজাইম। এই আপনি যদি তিনটা উপাদান খাবারের মধ্যে রাখেন, তাহলে ইনশাল্লাহ মানে গরুর যে বদহজম আছে, সে বদহজম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি খাবারে আপনারা মানে ফাইটেস ব্যবহার করে থাকেন, এরপর হচ্ছে এনজাইম ব্যবহার করেন এবং সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করে থাকেন, তাহলে আপনার এই খাবারে আপনি 60% মানে 30% মানে 30 দ্বিগুণ কত 60, আপনার 60% যদি ভুট্টা ব্যবহার করে থাকেন এবং 70% ভুট্টা ব্যবহার করেন, তাহলে কিন্তু এই ভুট্টাটা আপনার গরুকে গ্যাসে রূপান্তর হতে পারবে না কখনোই। কারণ ভুট্টা থেকে গ্যাস তৈরি হতে সম্ভাবনা আছে, সম্ভাবনাটা দূর করে দেবে সেটা হচ্ছে আপনার এনজাইম খাবারে। তারপর খাবারে হচ্ছে আপনি যে ফাইটাস ব্যবহার করবেন সেটা, তারপর সোডিয়াম বাই কার্বন, মতো গ্যাস হতেই পারবে না গরুতে, এবং হচ্ছে ভুট্টাটা আপনার হজম হতে পারবে যখন আপনার খাবারে এই সাপ্লিমেন্ট গুলো ব্যবহার করে থাকেন। সেই জন্য হচ্ছে আমরা মূলত হচ্ছে সাপ্লিমেন্ট ব্যবহার করবো। সাপ্লিমেন্ট ব্যবহার করলে হচ্ছে কি আমাদের খরচ কমে যাবে। তো মূলত হচ্ছে ইনশাল্লাহ একটু পরে আমি আপনাদের খাবারের রেসিপি গুলো দিয়ে দেবো। তো এখন আমি যেগুলো কথা বললাম, এগুলোর মধ্যে আপনাদের কারো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এই যে এনজিএম বললেন যে খাবারে ভুট্টার সাথে যে দিতে হবে, এগুলা কি? বুঝলাম না, তার সাপ্লিমেন্টটা কি, এটা তো বুঝলাম না আর কি। ভাই অনুগ্রহ করে একটু কথাগুলো জোরে বলবেন আর কি। বলছে যে ভাই এনজিএম বললেন যে খাবারে ভুট্টার সাথে যে দিতে হবে, এই জিনিসটা কি জি। আসলে? এটা কি কিনতে পাওয়া যাবে না অন্য কিছু? বুঝলাম না। সাপ্লিমেন্টটা কি ভাই, বুঝলাম না, একটু যদি ভাঙ্গে বুঝাই দিতেন। আচ্ছা, সাপ্লিমেন্ট মূলত আমি একটু আগে বলছিলাম। সাপ্লিমেন্ট মূলত হচ্ছে আপনার ফিড অ্যাডিটিভস প্রোডাক্ট, যেগুলো হচ্ছে যেমন আপনার গরুর বদহজম হলে যেন আপনার জাইমোভেট খাওয়ান না, বা বায়োলাইট ট্যাবলেট খাওয়ান, তেমনই হচ্ছে জি। আপনার সাপ্লিমেন্টে গরুর মানে হচ্ছে সরাসরি কিছু প্রোডাক্ট, যেগুলো হচ্ছে আপনার ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ে। মানে সাপ্লিমেন্ট মানে এটা আসলে একটা মানে কি মানে প্রশ্ন একটা অন্যরকম হয়ে যায়। মূলত সাপ্লিমেন্ট সেগুলোকে বলে যেগুলো হচ্ছে আপনি খাবারের মানে যেগুলো খাবার আপনি খাওয়াবেন, যেমন হচ্ছে ভুট্টা, বা ধরেন যে আপনি সয়াবিন খাওয়ান, মানে সয়াবিন খোল যেগুলো খাওয়ান, এগুলো তো প্রোটিনের যে সোর্স গুলো আপনার খাওয়ানো। প্রোটিনটা কি? প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই প্রোটিনের যে হচ্ছে মূল সোর্স বা খাবারের মানে এক কথা হচ্ছে কি, আমি আপনাকে বলি, এই যে আপনি গরুকে ধরেন যে ভুট্টা খাওয়াবেন বা সয়াবিন খাওয়াবেন বা ডিএরবি খাওয়াবেন, এটা গরুকে খাওয়ানোর পরে গরুর মনে করেন যে রুমেনে গিয়ে হজম হওয়ার পরে যে নির্যাসটা মূলত তৈরি হবে, ঠিক আছে, যে নির্যাসটা মূলত হচ্ছে সরাসরি আপনার হচ্ছে মাংস এবং দুধ উৎপাদন করে বা গরুর মোটাতাজাকরণ করে, সেই নির্যাসটাই মূলত হচ্ছে আপনার ফিড সাপ্লিমেন্ট। ধন্যবাদ আর ভাই, এই বুঝতে পারছি। উপাদানগুলো, জি ভাইয়া, বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। জি জি জি, এই উপাদানগুলো আপনারা কালেক্ট করতে পারেন। ধরেন যে আপনাদের আশেপাশে যদি কোনো বড় কোনো যে ফার্মেসি থাকে, তাহলে সেগুলোতে আপনারা কালেক্ট করতে পারবেন, ঠিক আছে।
কিন্তু এগুলো ছাড়া মানে কম কষ্টের মধ্যে আপনার হচ্ছে মানে খাদ্য প্রস্তুত করা কখনো অসম্ভব। তাহলে মনে করেন যে এগুলো না হলে আপনাকে শরণাপন্ন হতে হবে। আপনার হচ্ছে বাজারে যেমন ফিড পাওয়া যায় না, যেমন আপনার মনে করেন যে সিএর ফিড আছে বা প্যারাগন আছে বা আকিজের জি ফিড ভাই আছে, আছে। অনেক বাজার মার্কেটে। জি এই ফিড এই ফিডে শরণাপন্ন আপনাকে হইতে হবে। কারণ এই ফিড গুলোতে আপনার, আমি যেগুলো বললাম ফিড সাপ্লিমেন্ট যেগুলো বললাম আর কি, ধরেন যে লাইসিন, মেথিওনিন, টক্সিন, এনজাইম, এই খাবার গুলাতে বা এদের যারা ফিড তৈরি করে এই ফিডে মূলত হচ্ছে এই উপাদানগুলো ব্যবহার করে। এই উপাদানগুলো ব্যবহার করলে হচ্ছে কি খাবারে হচ্ছে আপনার পুষ্টিমান বৃদ্ধি পায়। মানে খাবারের মধ্যে ভিটামিন জি পরিমাণ ভাই। বৃদ্ধি মানে বাড়তে থাকে, অ্যামাইনো অ্যাসিড পরিমাণ বাড়তি থাকে। যার কারণে হচ্ছে বাজার দেখেন ফিড খাওয়ালে গরু দ্রুত মোটা তাজা হয়, এটা জানেন তো আপনারা, তাই না? এই হচ্ছে আপনি ফিড থেকে মূলত হচ্ছে বাঁচবেন কিভাবে, মানে ফিডে আপনার মার্কেটে দাম যে একটা 1 কেজি ফিডের দাম মিনিমাম 60 টাকা 65 টাকা। আপনি ওই খাবার খাওয়াতে পারবেন না, আপনি খাবার টিকে থাকতে পারবেন না। সেই জন্য মূলত হচ্ছে আপনার মানে ফ্রিজের প্রয়োজন থেকে বের হওয়ার কারণে আপনি চাইলে বাড়তি আপনার খাবারে সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। সাপ্লিমেন্ট ব্যবহার করতে হলে আপনি খাবার কম খরচের মধ্যে আপনি গ্রোথ ফ্যাটিং করতে পারবেন। আর যদি চান আপনি সাপ্লিমেন্ট ব্যবহার করবেন না, আপনার প্রয়োজন নাই, তাহলে আপনাকে মিনিমাম আপনার রেশন তৈরি করতে হবে, যে রেশনে আপনার মিনিমাম জানি 25 হতে 26% প্রোটিন থাকবে। তাহলে আপনাকে ফিড সাপ্লিমেন্ট বাদে আপনি গ্রোথ ফ্যাটিং করতে পারবেন। আপনাদের আর কোনো প্রশ্ন আছে বা জানবেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি, ইনশাআল্লাহ বলেন ভাইয়া। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার গরুর, বুঝছেন, ওগুলো যে খাওয়ার বিষয়টা আপনি আলোচনা করছেন কিনা আমি খেয়াল করি নাই। যে আপনার আমরা যে খড় বলি যেটা সকালবেলা দানাদার খাবারের সাথে খড়টা কি মূলত ভিজায় দেওয়া ভালো না শুকনো খাওয়া ভালো, ওর আলাদা করে পানি রাখা, এটা যদি একটু বলতেন বিষয়টা। আচ্ছা, ইনশাল্লাহ এই বিষয়ে আপনি তো জানতে পারবেন, সেটা হচ্ছে আমাদের যে প্রয়োগবিধি যে আলোচনাটা আছে, ইনশাল্লাহ সেই কারণটা জানতে পারবেন। ও তারপরে যদি আচ্ছা আপনি আচ্ছা, বলেন ঠিক আছে ভাই। আমি শর্ট করে আপনাকে একটু বলে দিচ্ছি, কারণ ওই সময় টপিকটা জি জি আপনারা জি। সম্পূর্ণ নাও বুঝতে পারেন। রাজ ভাই, ভাই, জি হচ্ছে ভাই যে বলেন ভাইয়া। এইভাবে মোটা তাজা করুন, একটা গরু প্রতি আমাদের কত খরচ হবে বলা যাবে? কম, বড় গরুতে খাদ্য জি, খরচ বেশি। আচ্ছা, সেটা ইনশাল্লাহ আমরা যে যে মোটামুটি ধারণা দিচ্ছি ভাই, ছোট গরুতে আপনার হচ্ছে 2 হতে 2.5 মনের বডিতে খরচ হয় মানে 6 হতে 7 হাজার। 3 হতে 4 মনের ঠিক আছে। বডিতে খরচ হয় মিনিমাম আপনার হচ্ছে 10 হতে 12-13 হাজার টাকা। এবং আপনার 5 হতে 6 মনের বডিতে খরচ হয় করে দানা খরচ মিনিমাম 15 হাজার টাকার মতো আসে। ধন্যবাদ ভাই, এই জানাচ্ছি। তারপর আর কারো কোনো জানার আছে? ভাই আমার আর আর একটা জানার ছিল আর কি। তা ভাই আমার তো সাতক্ষীরা থেকে, জি মূলত বলেন। যে যে আমার তো কুরবানি পর্যন্ত এখনো প্রায় 7 মাস প্লাস আছে। তা আমি তো গরু কিনে জি। ফেলছি অনেক আগে, এখন মানে আমি ওই পর্যন্ত কুরবানিতে বিক্রি করবো আর কি। আমার এই এলাকার দিকে মূলত কুরবানির সময় চাহিদা বেশি থাকে, সেক্ষেত্রে পাইলেও আমি ওই সময়কে একটু বাড়ায় যেন আমার লস না হয়, এইভাবে একটু যদি কাইন্ডলি বুঝাই বলতেন খুবই উপকৃত হতাম। হ্যাঁ জি আর ভাইয়া, খাওয়া আপনি দাওয়ার বিষয়টা ভাই, আরে জি জি আরে জি। আর একটু, আর খাওয়া দাওয়ার বিষয়টা এখন কি পরিমাণ খাওয়াবো আর ওই সময় কি কি খাওয়াবো যদি একটু বল। এই যে প্রথম মধ্যে একটা করে করবেন, তাহলে এর সাথে আর কি বা বুঝতে আপনাদের সুযোগ সুবিধা হবে আর কি। মূলত আপনি যে প্রশ্নটা করলেন আর কি, ধরেন যে আপনি গরুগুলো কিনছেন, এগুলো আপনার বিক্রি করবেন আরো 6-7 মাস পর আর কি। এখন এই গরুগুলোকে আপনি কিভাবে খাবার দিবেন বা কিভাবে খাবার দিলে আপনার খাদ্য খরচটা কম থাকে এবং দিন শেষে আপনি প্রফিটেবল হবেন, ঠিক জি আছে? জি 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 জি। এখানে শুধু একটা কথা বলি, মানে আমরা খামার সেক্টর যেটাই করি না ভাই, দিন শেষে আমাদের দাঁড়িয়ে থাকার বা এই সেক্টরে টিকে থাকার মূল স্রোত হচ্ছে আমাদের প্রফিটেবল, মানে আমরা যে লাভ হইতে পারি, লাভ করতে পারি, তাহলে টিকে থাকতে পারবো ভাই। আমাদের গরুর শখের জিনিস হইতে পারে, কিন্তু ভাই এই গরু দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত আমরা এই শখ তো ভাই আমার জন্য ভালো না, তাই না?
সেই জন্য আমাদের এই সেক্টরটা তাহলে প্রফিটেবল সে আমার চিন্তা করতে হবে। সেজন্য আমি দেখেন আমি প্রথমবারই কিন্তু বলছিলাম ভিডিও শুরুতে যে আমাদের খাদ্য তৈরি বা প্রস্তুত করার আগে আমাদের চিন্তা করতে হবে মূলত হচ্ছে আমার খাদ্যটা খাকে মানে করুন না গাভী গরু বা সেগুলো আমি কতদিন রাখবো এটার উপর ডিপেন্ড করবে। তো আপনার হচ্ছে এই মুহূর্তে আপনাকে একটা নর্মাল এমন একটা খাবার তৈরি করতে হবে যেটার কস্টিং অত্যন্ত কম থাকবে এবং যে খাবারটা দিলে আপনার গরুর মনে করেন যেহেতু আপনার হয়তো বয়সও আপনার মাসবে গরু কম হইতে পারে। তো এখন এই গরুগুলোর জানি আপনার সর্বোচ্চ পরিমাণ মানে দৈহিক বৃদ্ধি মানে আকারে বড় হয় এবং সেই সঙ্গে তার গরুর স্বাভাবিক স্বাস্থ্যটা ধরে থাকে। এবং এইভাবে আপনি ধরেন যে বিক্রির মিনিমাম 5 মাস মানে হচ্ছে বিক্রির 2 মাস আগ পর্যন্ত এইভাবে আপনি খাবার চালিয়ে যাবেন। এরপর হচ্ছে আপনি বিক্রির 2 মাস আগে আপনি একবারে ফুল মানে হাই কোয়ালিটির খাবার তৈরি করবেন, করার পরে আপনি একবার ফুল ডোজ খাবার রান করাবেন, তখন ইনশাল্লাহ আপনার গরুর যে সর্বোচ্চ পরিমাণ মাংসটা 2 মাসের মধ্যে চলে আসবে। আর এখন আপনি একটু কম পুষ্টির মধ্যে খাবার তৈরি করুন, বিশেষ করে হচ্ছে খাবারে আপনি জাস্ট ক্যালসিয়ামের পরিমাণে মানে ক্যালসিয়ামটা মাছ ব্যবহার করবেন। ক্যালসিয়ামটা মূলত হাড়ের গঠন এবং পাশাপাশি আহ ভিটামিন গুলো ব্যবহার করেন গরুর ভিটামিন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জি জি ইনশাল্লাহ ভাই, আমি যেটা বললাম আর কি, আমি আপনাদের খাবার রেসিপি ভাবে দিয়ে দিব যে আপনারা যারা হচ্ছে মানে ষাঁড় গরুর দ্রুত মোটাতাজাকরণ করতে চান সেই তালিকাটাও দিব, যারা শুকনো গাভী মোটাতাজা করতে চান দ্রুত সেটাও দিব। এরপর হচ্ছে যারা দুগ্ধবতী গাভী আছে আর কি, কিভাবে খাদ্য তৈরি করলে এক খাবারের মাধ্যমে গাভীর দুধ প্লাস মাংস বৃদ্ধি হবে সেটাও আমি তালিকা হিসাবে দিয়ে দেবো। সেই সঙ্গে হচ্ছে যারা দীর্ঘস্থায়ী গরু পালন করবেন তাদের খাবার রেশিওটা মানে কেমন হতে হবে যে খাবারে দিলে গরুর মানে গ্রোথ আসবে এবং গরুর মনে করেন কম খরচে গ্রোথ আনানো যাবে সেই রেশিওটা ইনশাল্লাহ আমি আপনাদের দিয়ে দিব। যেটাতে আপনার কম খরচ, ধরেন যে আপনার হয়তো খরচ আরো কম আসতে পারে, আপনার 35 টাকা নিচে যেন খাবার খরচ থাকে আর কি, যে খাবারটা আবার মনে করেন যে বাজারের যারা নর্মাল যেমন হচ্ছে আপনার ফিড গুলো কাজ করে তার চেয়ে ভালো কাজ করবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ইনশাল্লাহ, এই রেশিও গুলো আমি আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ। রেশিও গুলো দেওয়ার আগে সেজন্য আমি আপনাদের আগে মানে হচ্ছে আমরা কাঁচামাল কেন ব্যবহার করে থাকি আর কি, ফিড সাপ্লিমেন্ট কেন ব্যবহার করব বা এগুলো আসলে আরেকটা বিষয় আমাদের পিছিয়ে গেছে আর কি, আসলে সাপ্লিমেন্টের কোনো ক্ষতিকর দিক আছে কিনা। হ্যাঁ ভাই, প্রথমত আমি আপনাকে বলি ভাই সব কিছুরই ক্ষতিকর দিক আছে। এখন কেমন ক্ষতিকর দিক, আপনি যে ভাই মানে খাবার যে আমরা খাই আর কি, আমরা যদি আমাদের পরিমাণের চেয়ে আমরা বেশি খাবার খাই দেখবেন আমাদের পেটের সমস্যা তৈরি হবে। এটা একটা সাইড ইফেক্ট, ঠিক আছে। এবং প্রত্যেকটা ওষুধেরই আপনার সাইড ইফেক্ট থাকে এবং স্বাভাবিক আমরা যেগুলো খাবার খাই বা ধরেন আপনি মানে দুধ, দুধ কি আমাদের শরীরের জন্য ভালো না? মাছ বি আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু একজন আপনি দুধ এক থেকে 2 লিটার আপনি খান দেখবেন যে আপনার পেটের সমস্যা ধরবে। সেই জন্য হচ্ছে যেগুলো ফিড সাপ্লিমেন্ট এগুলো আসলে কিন্তু কোনোটাই গরুর জন্য ক্ষতি করে না, এটা গরুর জন্য মূলত তৈরি করা মানে ফিড অ্যাডিটিভ সাপ্লিমেন্ট, মূলত হচ্ছে এর জন্যই সাপ্লিমেন্ট গুলো তৈরি। তবে এগুলো হচ্ছে নির্দিষ্ট যে পরিমাণ রয়েছে, নির্দিষ্ট পরিমাণ রেঞ্জের মধ্যে ব্যবহার করে থাকেন তাহলে, যদি আপনারা নির্দিষ্ট পরিমাণ রেঞ্জের মধ্যে ব্যবহার করে থাকেন তাহলে এগুলো কখনোই ইনশাল্লাহ ক্ষতিকর কোনো কাজ করবে না। বুঝতে পারছেন আপনারা? ফিড সাপ্লিমেন্ট যেগুলো অ্যাটিটিউড আছে সেগুলো ব্যবহার করবেন, এতে আপনাদের খরচ কম হবে। আর আপনাদের খাবার রেস্টু গেলে আরো ভাবে দিয়ে দিব। অলরেডি দেখেন যে আজকে ক্লাস প্রায় আমাদের 1 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদের যে খাবার রেস্টু গুলো আজকে দিতে যাই তাহলে দেখা যাবে যে আপনাদের মাথায় না না ধরাতে ভাই, পারবেন না এটা আপনারা। নেক্সট নেক্সট জাস্ট আমি নেক্সট আপনাদের ক্লাসে বললেন তাহলে ভালো হবে হ্যাঁ বুঝতে আর কি। ক্লাসে ইনশাল্লাহ আমি রেশিও রেখে এসব সরাসরি রেশিও আমি আপনাদের দিয়ে দিব, সে সঙ্গে আমি বলে দিব ইনশাল্লাহ। বা জাস্ট একটু হয়তো ডিফারেন্ট হতে পারে, সেই ডিফারেন্ট গুলো আমি আপনাদের ইনশাল্লাহ বলে দিব যাতে আপনাদের মধ্যে কোনো কনফিউশন কাজ না করে। তো সেই সঙ্গে আমরা যে আলোচনা করলাম সেটা আমি আপনাদের হয়তো আজকে হয়তো মনে করেন যে এত নতুন নতুন অনেক কিছু শব্দ শুনতে পাইছেন, জাস্ট এগুলো আমি আপনাদের আবার রিভিশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন।
যে মূলত হচ্ছে আমাদের যে টপিক ছিল সেটা হচ্ছে আমাদের খাদ্য প্রস্তুত। খাদ্য প্রস্তুত ছিল খাদ্য উপকরণ সামগ্রী সাপ্লিমেন্ট এবং প্রয়োগ বিধি। তার মধ্যে আমরা যা শুধু আজকে প্রতিটা জিনিসে আমরা যেটা মূল ভাব আছে আর কি, সেই মূল ভাবটা নিয়ে আমরা আমরা আলোচনা করছি। ঠিক আছে। এখন আমাদের যে খাদ্য প্রস্তুতটা ছিল আর কি, যে আমরা একটা খাবার প্রস্তুত করব। কারণ ওই একটা খাবার মতো প্রস্তুত করার আগে আমাদের চিন্তা করতে হবে যে আসলে আমি এই খাবারটা প্রস্তুত করব কার জন্য, বা এই খাদ্যটা নিয়ে আমার টার্গেটটা কি। যে আমি একটা ধরেন যে আমি এই খাবারটা ষাঁড় গরুর জন্য প্রস্তুত করতেছি, না শুধু গাভীর জন্য প্রস্তুত করতেছি, না আমি দুগ্ধবতী গাভীর জন্য প্রস্তুত করতেছি, না আমি ধরেন যেটা আমার একটা গরু আছে যেটা আমরা লং প্রসেসে রাখবো সেই গরুর জন্য প্রস্তুত করতেছি। সেই জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে কি গরুর হচ্ছে আমাদের চিন্তা করতে হবে মূলত আমরা কিসের জন্য খাবারটা তৈরি করতেছি, সেটা আমাদের ফার্স্ট থিঙ্ক করতে হবে। তো আমরা হচ্ছে যদি মোটরজাতকরণ খাবারটা নিয়ে যাই বা এই খাবার সেকশনটা নিয়ে যাই, তাহলে আমরা টোটাল তিন ভাগে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে আমাদের শুকনো সারের জন্য, মানে এক কথা হচ্ছে ষাঁড় গরু ফ্যাটেনিং এর জন্য, একটা হচ্ছে আমাদের গাভী গরু ফ্যাটেনিং এর জন্য, একটা হচ্ছে দুগ্ধবতী গাভী, দুগ্ধবতী গাভীর দুধ এবং মাংস বৃদ্ধির জন্য। এই তিন ধাপে আমরা খাবার তৈরি করতে পারি। এখন এই সম্পূর্ণ খাবারগুলা আমরা যদি ষাঁড় গরুর জন্য খাবার তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কাঁচামাল, একটা হচ্ছে ফিড সাপ্লিমেন্ট। এবং আমরা যদি দুগ্ধবতী গাভীর জন্য খাবার তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে কি, আমাদের প্রয়োজন হচ্ছে কাঁচামাল এবং হচ্ছে ফিড সাপ্লিমেন্ট। এবং হচ্ছে আমাদের যদি আমরা শুকনো ষাঁড়ের জন্য খাবার তৈরি করতে চাই বা শুকনো গাভীর জন্য খাবার তৈরি করতে চাই, তারপর আমাদের প্রয়োজন হচ্ছে কি কাঁচামাল এবং ফিড সাপ্লিমেন্ট। আমরা নর্মাল যদি লং প্রসেসের গরুর জন্য খাবার তৈরি করতে চাই, তারপরে আমাদের প্রয়োজন হচ্ছে কি কাঁচামাল এবং ফিড সাপ্লিমেন্ট। তাহলে আমাদের খাবারের টোটাল হচ্ছে দুইটা সেক্টর, একটা হচ্ছে কাঁচামাল এবং আরেকটা হচ্ছে আমাদের ফিড সাপ্লিমেন্ট। সেই জন্য এট ফার্স্ট আমি এই কাঁচামাল এবং ফিড সাপ্লিমেন্ট গুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। কাঁচামাল কোনগুলোকে বলে? কাঁচামাল মূলত হচ্ছে আমাদের ভুট্টার আটা, সয়াবিন খোল, ব্রান, রেপসিড, বিভিন্ন ধরনের ভুসি আছে, আতপের ব্রান আছে, ধানের কুড়া আছে, এবং লবণ আছে, লাইমস্টোন আছে, প্রোটিন আছে। এগুলো মূলত হচ্ছে আমরা ফিট আমরা কাঁচামাল বলি আর কি। আর সাপ্লিমেন্ট কোনগুলোকে বলে? সাপ্লিমেন্ট মূলত হচ্ছে আমাদের লাইসিন, মিথিওনিন, টক্সিন, জাইম, ক্যালসিয়াম, সোডিয়াম। এগুলো টোটালি হচ্ছে কি সোর্স গুলোকে ভাগ করি আমরা। দেখেন আমরা সোর্স পাবো, ভিটামিন সোর্স পাবো, মিনারেল সোর্স পাবো, অ্যামাইনো অ্যাসিড সোর্স পাবো, ডাইজেস্টিবল যে প্রোডাক্ট আছে সেগুলোর সোর্স আমরা পাবো। তো এগুলা ব্যবহারের মূল কারণ কি? এখন এই খাবার যে ব্যবহার করি আমাদের হচ্ছে কাঁচামাল ব্যবহারের মূল কারণ কি? কাঁচামাল ব্যবহার আমরা করি একটাই কারণে, মানে খাবারের প্রোটিন মান নিয়ন্ত্রণের জন্য বা খাবার প্রোটিন মানের জন্য আমরা মূলত হচ্ছে সাপ্লিমেন্ট ব্যবহার করি খাবারের খরচ কমানো এবং খাবারের রেজাল্ট বাড়ানোর জন্য সিড সাপ্লিমেন্ট ব্যবহার করি। আমরা কিন্তু ফিড সাপ্লিমেন্ট বাদে আমরা গরু মোটা মানে দানাদার খাদ্য তৈরি করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে কি আমাদের প্রোটিন পার্সেন্টেজটা বেশি লাগবে। ফ্যাটেনিং করতে চাইলে আমাদের বিভিন্ন প্রতিশত 26% লাগবে এবং সর্বনিম্ন আমাদের 18% প্রোটিন লাগবে খাবারে। কিন্তু এই যে আমরা একটা মিনিট একটু পানি খাই। তো আমাদের ফ্যাটেনিং করতে আমাদের খাবার প্রোটিন লাগে হচ্ছে 25-26%, কিন্তু আমরা যদি আমাদের বাজারে 25 এবং 26%-এর যদি খাবার প্রস্তুত করতে চাই, তাহলে দেখা যাবে যে কি খাবার কেজি আমাদের 60-70 টাকা পর্যন্ত খাবার কেজি পড়তে পারে। আমরা এত দামের খাবার দিয়ে আমরা গরু পালনকে লাভবান হওয়া একেবারে অসম্ভব। যার কারণে মূলত আমরা হচ্ছে সহায়তা নিচ্ছি ফিড সাপ্লিমেন্টের। এটা মূলত হচ্ছে কি মানে খাবারের যে আমরা প্রোটিন থেকে মূলত হচ্ছে প্রোটিন ভেঙে রূপান্তর হয় কি, প্রোটিন ভেঙে রূপান্তর হয় হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড। এবং হচ্ছে কাঁচামাল বলছে ভুট্টা, ভুট্টা হচ্ছে আপনার শর্করা বা হচ্ছে কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট ভেঙে রূপান্তর হয় কি আপনার হচ্ছে দেখেন এই প্রোটিন যে আমাদের মূল টপিকস, এই প্রোটিনটা সহায়ক হচ্ছে আমাদের সাপ্লিমেন্ট। এটা আমরা ব্যবহার করলে আমাদের এই দুইটা উপকার হবে, একটা হচ্ছে আমাদের খাবারের খরচ কমবে এবং দ্বিতীয় হচ্ছে আমাদের খাবারের গুণগত মান অল্প খরচে বৃদ্ধি পাবে। তাছাড়া আমরা চাই সাপ্লিমেন্ট ব্যবহার করবো না, প্রয়োজন নাই ওর, আমাদের প্রয়োজন আমরা শুধুমাত্র এই কাঁচামাল দিয়ে খাবার তৈরি করতে পারি। তবে সেটা আমাদের যদি টাকা পয়সা বেশি বেশি থাকে, যদি আমরা চাই আমরা খাবার সেক্টরে লস করবো, আমি সাপ্লিমেন্টের কাছে যাব না, আমার টাকা অ্যাভেলেবেল আছে, শুধু আমার এটা শখেই, তাহলে আমরা সাপ্লিমেন্ট বাদে খাবার তৈরি করতে পারি। ঠিক আছে, তাও ফ্যাটেনিং করা সম্ভব। তার করে লাগবে 25-26%। মূলত হচ্ছে আমাদের এগুলাই মূল টপিকস, যে আমাদের সাপ্লিমেন্ট কেন আমরা ব্যবহার করব এবং হচ্ছে আমাদের কাঁচামাল গুলো আমরা কেন ব্যবহার করব। এটা আমাদের দুইটা কারণ ছিল। একটা হচ্ছে আমাদের যেহেতু ফ্যাটিং আমি আগে বলছিলাম মাংস বৃদ্ধি হয়, মানে মাংস বৃদ্ধির মূল মানে উপকরণ হচ্ছে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড। আর এই খাবারের হচ্ছে আমরা গরুকে যখন খাওয়াই সেটা হচ্ছে গরুর মানে পাকস্থলীর বাগসের রেডিকুলাম রেডিকুলাম
অমাসাম থেকে অ্যাবোমাজমে যখন যায়, এগুলো যাওয়ার পরে মূলত হচ্ছে ভেঙে ভেঙে ধীরে 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 রূপান্তর হয় আপনার মানে এই খাবারগুলো মানে ভুট্টা যেগুলোকে দিচ্ছে, আমরা সবে যেটাকে দিচ্ছি, আমরা ডিএপি ব্রাঞ্চ যেটা দিচ্ছি, এটা মূলত পর্যায়ক্রমে গরুর আপনার হচ্ছে মানে ভেঙে ভেঙে এগুলো মানে হজম কার্যের সঙ্গে ভেঙে ভেঙে ধীরে ধীরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর হয় এবং গ্লুকোজে রূপান্তর হয়। এই গ্লুকোজ গুলাই এবং এই অ্যামাইনো অ্যাসিড গুলো মূলত হচ্ছে গরুর মাংস এবং দুধ উৎপাদন করে। তো এটাই ছিল আমাদের মূল আলোচনার বিষয় আজকের। তো আমাদের আরো বেশ কিছু টপিক থাকতেছে, কারণ এই ক্লাসটা একটা মোটামুটি বড় হবে, কারণ এখানে অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্যে ধরেন যে আমাদের এই খাদ্য প্রস্তুতের আমাদের হচ্ছে উদ্দেশ্য বা আমাদের যে টার্গেট সেটা আমরা বুঝতে পারছি আশা করি ইনশাআল্লাহ। আর আমাদের হচ্ছে খাদ্য উপকরণ, এটা তো ধারণা পাইলেন যে আমাদের উপকরণ কি কি থাকতেছে। আমাদের উপকরণ থাকতেছে ভুট্টা, তারপর সয়াবিন খোল, ডিওপি প্রাণ, রেপসিড আছে, লাইমস্টোন আছে, প্রোটিন আছে। এখন আমরা কোন খাবারে ভুট্টা কতটুকু ব্যবহার করব, কোন খাবারে সয়াবিন খোল ব্যবহার করব, কোন খাবারে রেপসিড খোল ব্যবহার করা যাবে না, কোন খাবারে হচ্ছে আপনার প্রোটিন পার্সেন্টেজ বেশি রাখতে হবে, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা এই হচ্ছে যে খাদ্য উপকরণ যে থাকতেছে এবং খাদ্য রেশিও থাকতেছে সেগুলোতে ইনশাল্লাহ সেই বিষয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। আর সেই সঙ্গে আমাদের যেটা মূল টপিক আমি আপনাদের আগে বলছিলাম যে আপনি ভাই একবারে ভালো মানের মানে 26% প্রোটিন বা আপনি একবার হাই ক্লাসিক আপনি সাপ্লিমেন্ট ব্যবহার করেন করে একটা ভালো মানের খাবার তৈরি করছেন, এটা আপনি মানে তৈরি করে আপনি ফেলছেন, কিন্তু এটা আপনি সঠিকভাবে যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনো সঠিক রেজাল্ট পাবেন না। যেমন একটা উদাহরণ দিলাম, আপনার কাছে ভালো মানের ঢাল তলোয়ার সবকিছু যুদ্ধ করার জন্য আপনি সব উন্নত মানের যন্ত্রপাতি কিনে নিয়ে গেছেন, তো যখন আপনার শত্রুপক্ষ আক্রমণ করতে আসেন তখন আপনি ঢাল ধরে ধরে দাঁড়ায় গেছেন, আপনি এটা ব্যবহার করতেছেন না, তাহলে কি সেটা আপনার কোনো কাজে আসবে না। সেজন্য আমাদের প্রয়োগটা বিধি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস ইনশাল্লাহ, সেটা আমরা সবার শেষে ইনশাল্লাহ আলোচনা করবো। আর খাবারের রেশিওটা আমরা শেষ করব, মানে খাবার রেশনটা দিয়ে তারপরে ইনশাল্লাহ আমরা প্রয়োগ ভিত্তিতে ইনশাল্লাহ যাবো। তো এই ক্লাসটা আমাদের আরো দুইটা ভাগে ভাগ হতে পারে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আহ আমি তো ব্যক্তিগত ভাবে তো আপনার মানে আমি ব্যবসায়িক পরিসরে দিতে চাই না, ব্যক্তিগত ভাবে আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে আমার, সেখানে মোটামুটি কাল আমার বেশ কিছু কাজে আমি ব্যস্ত থাকবো, তাহলে আমাদের কালকে খাদ্য প্রোডাকশন আছে, এটা নিয়ে ব্যস্ত থাকবো ইনশাল্লাহ। কালকে তো আমরা ক্লাস করতে পারবো না, ইনশাল্লাহ শুক্রবার আমরা ক্লাস করবো, সেখানে ইনশাল্লাহ আমি আপনাদের যে 4টা খাদ্য রেশন আছে, হাড্ডি সার গরু, মানে হাড্ডি সার গরু এবং হাড্ডি গাভী গরু এবং হচ্ছে দুগ্ধবতী গাভী এবং হচ্ছে লং টাইম ফেডিং এর জন্য যে খাদ্য রেশিও ইনশাল্লাহ 4টা রেশিও ইনশাল্লাহ আমি করে রাখবো, সেটা আপনাদের ইনশাল্লাহ দেবো। সেই সঙ্গে আমি আপনাদের চেষ্টা করব যে আমরা পূর্বে যে ক্লাস করছিলাম যে আমরা ফেডিং এর টোটাল হচ্ছে সেক্টরটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ঘাটতি পূরণ, একটা হচ্ছে বাড়তি মাংস বৃদ্ধি। ইনশাল্লাহ সেই ওষুধের যে তালিকাটা সেটা ইনশাল্লাহ আমি আপনাদের দিয়ে দিব। অলরেডি আমার ফোনে চার্জার দিয়ে দাও। তো আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন ধারাবাহিকভাবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আহ, বিষয়টা তো হলো সাপ্লিমেন্ট কি আপনার বাজারে কিনতে পাওয়া যাবে না আমাদের নিজেদেরই তৈরি করতে হবে? ভাই সাপ্লিমেন্ট আমরা চাইলে তৈরি করতে পারি না, এগুলো হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে তৈরি হয় না, এগুলো বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন কোম্পানির রেফারেন্সে আসে। এটা আপনারা কালেক্ট করতে পারবেন, এখানে দুই সেক্টরে দুই ভাবে কালেক্ট করতে পারবেন। প্রথমত একটা হচ্ছে আপনার আশেপাশে যদি কোনো ভালো ফার্মেসি থাকে, মূলত যেমন হচ্ছে বলতে গেলে সাপ্লিমেন্ট ব্যবহার করে যেখানে পোল্ট্রি ফার্ম যে অঞ্চলে বেশি থাকে, এই অঞ্চলের যদি আপনি কোনো ভালো ফার্মেসি পান সেগুলোতে খোঁজ করবেন, ইনশাল্লাহ সেখান থেকে পাবেন। বা অন্যথায় আপনি চাইলে অনলাইনে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, ইনশাল্লাহ সেগুলো থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। ভাই এটার নাম আছে না? এমনি তো ওর নামই হচ্ছে সাপ্লিমেন্ট, খাবার জন্য কোনো নাম আছে না? সাপ্লিমেন্টের ভাই নাম। সাপ্লিমেন্ট হচ্ছে, জি জি, সাপ্লিমেন্ট হচ্ছে একটা ইউনিক নাম। যেমন ধরেন যে আমি বললাম যে ভুট্টা, সয়াবিন, ডিএবি সবগুলো আমি ধরেন কাঁচামাল হিসেবে আমি আপনাদের মধ্যে প্রকাশ করলাম, তাই না? আর জি সাপ্লিমেন্ট যে আমি বলি সাপ্লিমেন্ট, আপনার লাইসিনকে সাপ্লিমেন্ট বলে, মিথুইন আছে, টক্সিন আছে, এনজাইম আছে, ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, রোমেনিয়া আছে, মিনারেল আছে, প্রিমিক্স আছে, আপনার গ্রোথ ফর্মুলা আছে, তারপর হচ্ছে আপনার হেলকুইনল আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, মানে অনেকগুলা ভাই, অ্যাভিলা ফোরকে, তারপরে অ্যাভিলা জি সাপ্লিমেন্ট, মোটামুটি অনেক সুইট সাপ্লিমেন্ট আছে। তবে জি কোনগুলো হচ্ছে ফার্মিং এর জন্য উপকারী, কোনগুলো হচ্ছে আপনার ডেইরি সেক্টরের জন্য প্রয়োজন, ইনশাল্লাহ সেগুলো আমি আপনাদের ইনশাল্লাহ জানাবো। জি। তে ভাই তাহলে ওই ওই পোল্ট্রির ফার্মের এই যে মানে ভালো ফার্মেসির যায় শুধু বললেই হবে যে সাপ্লিমেন্ট দিন ভাই, দিয়ে দেবে? হ্যাঁ, সাপ্লিমেন্ট তো বললে আপনাকে সবকিছু দিতে পারবো, সাপ্লিমেন্ট তো একটা না, সাপ্লিমেন্ট অনেক আইটেম আছে।
তো আমি আপনাদের তালিকা দিব, প্রথমে তালিকা বলবেন যে ভাই আমাদের এই এই মেডিসিনটা লাগবে বা এই সাপ্লিমেন্টটা লাগবে, বললে ইনশাল্লাহ আপনাকে ওরা দিতে পারবে ইনশাল্লাহ। জি, মানে ওই তাহলে সাপ্লিমেন্টটা তাহলে আপনি লিখিত ভাবে আমাদের কাছে দিয়ে দেন, যেন আমাদের সুবিধা হয়, যেন আমরা বলতে পারি যে ভাই এগুলো আমাদের দেন, জি এগুলো জি যেন জি জি খাওয়া জি দানাদার খাবারের সাথে মানে কাঁচামালের সাথে যেন খাওয়াইতে পারি আর কি। জি 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 ইনশাল্লাহ ভাই, সেটা তো অবশ্যই দিব। আমি আপনাদের ওই খাবারের রেশিও যেটার কথা বললাম না আমি আপনাদের, ওই রেশিওর সঙ্গে আপনারা সাপ্লিমেন্টের তালিকাও ইনশাল্লাহ পেয়ে যাবেন। ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ আর ইনশাল্লাহ। মেন কথা হচ্ছে ভাই আপনার কথা খুব বুঝছি, বুঝছেন, না বোঝার কিছু না, একবারে পানির মতো বুঝছি, ক্লিয়ার। ভাইয়ের দেখ বোঝানোর শুক্রিয়া, ধরনটা। আপনারা বোঝার জন্যই আসেন। আমরা যারা বুঝবেন না আমাকে জানাবেন ইনশাল্লাহ, আমি আপনাদের সর্বোচ্চ বোঝানোর ইনশাল্লাহ চেষ্টা করবো, যত পারি সহজ হবে ইনশাল্লাহ। জি জি, রাগ করেন না ভাই, আমরা হচ্ছে কম বুঝি তো, একটু খোলামেলা ভাবে জানতে চাচ্ছি আর কি। সমস্যা নেই ভাই, আমি আপনাদের আগে বলছিলাম যে ভাই এই গরু সেক্টর বা ফার্ম সেক্টর বা এই এগ্রিকালচার সেক্টর, এটা আমার অত্যন্ত একটা শখের সেক্টর। বা গরু আমার অত্যন্ত একটা মানে করেন যে একটা শখের জিনিস আর কি। সেই জন্য এই বিষয়ে কথা বলতে আমার কখনো ক্লান্তি বোধ আসে না। আর সেই জন্য আলহামদুলিল্লাহ আমি আমার ধরেন যে যে ব্যবসা প্রতিষ্ঠান আমার তদন্ত করছি, সেটা আমার মূলত হচ্ছে আপনার এই এগ্রিকালচার নিয়ে। ইনশাল্লাহ আপনারা আপনাদের মতো ইনশাল্লাহ যারা বুঝবেন না, যেহেতু বোঝার জন্যই আসেন, সেটা না বুঝলে অবশ্যই আপনি প্রশ্ন করবেন। তারপর জুয়েল ভাই, আপনার কোনো কিছু জানার আছে, হাত তুলে রাখছেন, জানাবেন ইনশাল্লাহ, প্রশ্ন করবেন। জি ভাই, জানা ছিল অনেকক্ষণ আগে হাত তুলে রাখছিলাম, তো আর আমার নাই। আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে আপনারা যে গাভী মোটা তাজা করেন, আমাদের তো বেশিরভাগ সার মোটা তাজা হয়, কিন্তু জি ইদানিং আমি, আপনি তো জানেনই আমার বর্তমান সেটে তেমন একটা লাভ নাই। আর আমি চাইছিলাম যে এখন যদি আমি আপনার গাভী আর বাছুর নেই, মানে দুরি গাই, তাহলে 2 মাস পরে যদি আমি শুধু গাই বিক্রি করে দেই আর বাছুরটা রাইখা দেই, তাহলে আমার কিরম মানে একটা প্রফিট হতে পারে বা একটা ধারণা আর কি। আমাদের এটা এদিকে মানে ভাই আপনারা যে, আপনার গাই গরুর ক্ষেত্রে প্রফিট নির্ভর করে টোটালি হচ্ছে আপনার গরুর উপর ডিপেন্ড, কেনার উপরে নির্ভর করবে। মূলত হচ্ছে আমাদের এদিকে অনেকজন আমরা এমন ভাবে গাই গরু কিনে, ধরেন যে একটা গাই গরু আপনার 70,000 টাকা কিনছে, ঠিক আছে, মানে গাভী এবং বাছুর 70,000 টাকা কিনছে। তো এখানে এমন টার্গেট রাখে যাতে জানি গাভীটা আপনার মোটা তাজা করে, মানে শুকনো গাভী থেকে কেনে, গাভীটা মোটা তাজা করে জানি গাভীটা 70,000 বিক্রি করা যায়। আর বছর যেটা থাকবে সেটাতে জানি খাবার খরচ এবং লাভের অংশ জানি থাকে। এবং মূলত হচ্ছে আপনার গাভী এবং মানে যে গাভী এবং বাচ্চা একসঙ্গে কেনানো হয়। না ইতিয়ে বলতেছে কেনার মধ্যে তো অবশ্যই মনে করেন লাভবান হইতে হবে, কারণ একটা কথা আছে, কিনতে যদি লাভ না হইতে বেচে লাভ করা যায় না। না বলতেছি যে শুধু গাভী কিনলে বা সার কিনলে লাভবান বেশি হইবো না এই গাভী বাচ্চা কিনলে, বা এটা জানতে চাইছিলাম আর কি, মানে আপনি আপনার ইনশাল্লাহ অভিজ্ঞতার থেকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, গরু সেক্টর আমি আপনাকে বলি, আপনারা যদি এই কথা বলতে চান তাহলে আমি আপনাদের এভাবে মোটিভেট করতে পারি। ভাই কোন সেক্টরে আপনি দেখছেন যে কোন সেক্টরে মানে এমন কোন সেক্টর আছে যেখানে সফল ব্যক্তি নাই? না অবশ্যই ভাই, স- সফল আপনি আছে দেখবেন বিদেশ। ভাই, জি জি, আমি একটু শেষ করি। আপনি দেখবেন যে মূলত হচ্ছে শুকনো গাভী ফেরেনিং করে, সেখানে সফল ব্যক্তি আছে। যে সার ফেরেনিং করে, সেখানেও সফল খামারি আছে। যে আপনার হচ্ছে মানে টানা 1 বছর গরু পালন করে, সেখানে সফল খামারি আছে। তাছাড়া আপনি যদি অন্যান্য ব্যবসার ক্ষেত্রে যান, যে মাছের ব্যবসা করে, দেখবেন যে মাছ সেক্টরে আপনার হচ্ছে সফল ব্যক্তি আছে। বা ধরেন যে যে গলামালা বা মুদির দোকান করে, সেখানে সফল মুদি ব্যবসায়ী আছে। কিন্তু হচ্ছে কি জানেন, মানে সব জায়গায় সফল ব্যক্তি আছে, কিন্তু সব জায়গায় সঠিকভাবে পরিশ্রম করার ব্যক্তিটা নাই, যার কারণে সবাই সব জায়গায় সাকসেস দিতে পারে না। তা ঠিক বুঝতে আছে। পারছেন? জি ভাইজান। সেই জন্য হচ্ছে আপনার বাচ্চা এবং গাভী উভয় কেনার ক্ষেত্রে এতটুকু ফোকাস রাখবেন যে জানি মানে শুকনো থেকে তো কিনতেই হবে, মানে এমন শুকনো থেকে কিনবেন যাতে জানি, ধর আপনি একটা গরু 70,000 টাকা কেনেন, যাতে ওই গাভীটা মানে ওই মা গরুটাকে জানি মোটাতাজাকরণের পরে জানি যে দামে কিনছেন, সর্বনিম্ন যে হচ্ছে 5,000 টাকা কম বেশ এই দামে যেন বিক্রি করতে পারেন। ঠিক আছে? জি তাহলে ভাইজান, ইনশাল্লাহ আপনার লাভবান হতে পারে। ইনশাল্লাহ ভাই তারপর কিছুদিনের আর ভিতরে কোনো প্রশ্ন আমার আছে? আজকে, আজকে ভাইজান ব্যাপারে আইছিল, আলাপ করছি, যদি ওই জায়গা তাহলে কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হইব। সবই কপাল। ইনশাল্লাহ আপনি এই চালান গরু ছাড়েন, ছাড়ার পরে আপনি আসেন,
আপনাকে হাট থেকে শুরু করে এটাতে সবকিছু আমি দেখাই দিব ইনশাল্লাহ। তারপর আপনি শুরু করেন, আশা না করি ভাই, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। ফ্যামিলি ফ্যামিলি টোটালি ফ্যামিলির সাথে আলাপ করছি, মানে লস লাভ যাওয়াই হয়। আপনার তো ব্যক্তিগত আলাপ করলাম, মানে আমার এক ডিল করে মানে সব বিক্রি করে দিব আর কি। যদি থাকে তো একটা গরু থাকবে, এটা খুব শখের একটা গরু। যদি থাকে আর কি লস লাভ এটার সাথে হিসাব নাই, মানে এটা হচ্ছে শখের জিনিস। বাদ বাকি সবই দিয়ে দিব, ওই যে বড় খালা গরুটা আর কি, আপনারা দেখছেনই। জি জি জি, ইনশাল্লাহ আরো দেখবো না ইনশাল্লাহ। এখানে আর কারো কোনো ওকে প্রশ্ন আছে কিনা জানাবেন। আপনি একটু পরে আমাদের এইটা মানে আমাদের যে জুমের ক্লাসটা, এই ক্লাসের সময় আর কি শেষ হয়ে যাবে, আমার জুম বন্ধ হয়ে যাবে আমাদের। আর কারো কোনো প্রশ্ন আছে? আমিরাজ ভাই, হ্যাঁ জি, হযরত আলী ভাই বলেন। যদি প্রশ্নটা করা কেমন হবে জানি না ভাই, তবুও একটু করতেছি। যদি আপনাদের প্র্যাকটিক্যালি শেখানোর মতো কোনো অপশন থাকে, যেমন ইনজেকশন পুশ করা, এরকম আপনাদের হাতে কলমে শেখা আর কি। জি ভাইয়া, এই প্রশ্নটা শুধু আপনি না, আরো কয়েকজন প্রশ্নটা করছে। আমি আপনাদের এতটুকু বলছি জি ভাই। যে ইনশাল্লাহ আমি অতি দ্রুত, হয়তো বা বেশি দিন সময় লাগে, হয়তো বা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা 2.5 থেকে 3 মাসের মধ্যে আমি আপনাদের সরাসরি আমার ফার্মে এসে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কেন তা মাসে জি আমি ভাই, হয়তো বা 10 থেকে 15 ইনশাল্লাহ শেখাবো ইনশাল্লাহ। আমি যদি কথা দিয়েছি ইনশাল্লাহ তো মনে রাখেন, অতি দ্রুত ইনশাল্লাহ এটা আমি শুরু করবো আপনাদের ইনশাল্লাহ। পাশাপাশি আপনি যখন গরু কেনেন, যেহেতু আমার বাসা পাশেই আপনার বাসা, যদি সাথে সাথে নিয়ে যাইতেন একটু অভিজ্ঞ হইতাম, এরকম আর কি, যদি অপশন থাকে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন। আপনাদের ওইদিকে মূলত আমরা গরু কিনতে যাই, বিশেষ করে হচ্ছে আপনার কাহারোল হাট, খোঁচাবাড়ি হাট, এগুলো ওইদিকে আমরা গরু কিনি। আপনাকে ইনশাল্লাহ জানাবো ইনশাল্লাহ। জি ভাই, একটু জানাবেন, আপনাদের সাথে আমি সময় দেবো আর কি। ওকে ওকে ওকে, ইনশাল্লাহ ভাইয়া। আপনাদের আর কারো প্রশ্ন আছে কোনো জানাবেন ইনশাল্লাহ, অতি দ্রুত জানাবেন। আমরা আবার আমিও আজকে মোটামুটি বাসা থেকে অনেক দূরে আছি আর কি, আমি এখন আমার শহরে আছি। এখান থেকে বাসা যেতে মিনিমাম আমাকে প্রায় বাইক ড্রাইভ করতে হবে মিনিমাম আধা ঘন্টা। আমার মনে হয় আপনাদের আর কারো প্রশ্ন নাই। তো ইনশাল্লাহ কারো যদি প্রশ্ন থেকেও থাকে তাহলে একটু নোট করে রাখবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, সেই গ্রুপে ইনশাল্লাহ জানাবেন, সেখানে ইনশাল্লাহ আমি আপনাদের সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আহ আমাদের শুক্রবার ইনশাল্লাহ আর ক্লাস থাকবে ইনশাল্লাহ, আগে জানিয়ে দিচ্ছি। কারণ এই কোর্সটা আমাদের দ্রুত শেষ করতে হবে, তাছাড়া আরো নতুন নতুন অনেক খামারি আর কি মানে এসএমএস এর উপর এসএমএস দিচ্ছে, ভাই আমাদের কোর্সে নেন ইনশাল্লাহ, এবং পরবর্তী কোর্স আমাদের রান করতে হবে। তো সেই জন্য ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, এবং আমি যত দ্রুত চেষ্টা করবো ইনশাল্লাহ এই মাসের মধ্যে ইনশাল্লাহ এই কোর্স প্রবলি আপনাদের শেখানো হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থতা দান করুক, এবং সঠিক সময় সবকিছু শেখার মতো জ্ঞান দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।